হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও MayerAchol। আম দিয়ে ছড়াছড়ি চারদিক, আর এই সময় আচারের কোনো রেসিপি হবে না, তা কি করে হয়? আজ দেখাবো একটি আচারের রেসিপি। খিচুড়ি বা ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি আচার। আমরা সারা বছর জুড়ে নামি দামি ব্র্যান্ডের বাজার থেকে বিভিন্ন ধরনের এই টাইপের আচারগুলোই কিনে থাকি, কিন্তু সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত তা আমার জানা নেই। আর এই আচারগুলোই যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? তাদের রেসিপিটা সিক্রেট হয়ে থাকে বলে আমরা এটা বাড়িতে আর তৈরি করতে পারি না, কিন্তু আমার স্বাদ আর অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করেছি সেই আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে। চলুন তাহলে আচারের রেসিপি শুরু করা যাক, কিন্তু তার আগে বলবো আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি অনেক উৎসাহিত হব। সাথে সাথে বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলেন না। প্রথমেই এই আচারটা দেওয়ার জন্য আম কিভাবে কেটে নিতে হবে সেটা দেখিয়ে দিব। আমি এরকম মাঝারি সাইজের মোট 10টা আম নিয়েছি এই আচারের জন্য। একটা আম কেটে দেখাচ্ছি। খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমগুলো প্রথমেই। তারপর একটি আম এভাবে লম্বা করে 4 খণ্ড করে কেটে নিতে হবে। আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবেই লম্বাভাবে আমটাকে 4 টুকরা করে নেওয়ার পর এখন প্রতিটা টুকরোকে মাঝ বরাবর কেটে নিয়ে আবার 2 খণ্ড করে নিচ্ছি। সবগুলো আমি এভাবে টুকরো করে কেটে নেওয়ার পর আমের যে বোটাটা থাকে সেটাও কেটে নিতে পারেন এই সময়, বা আগেও কেটে নিতে পারেন টুকরো করার আগে। এখন প্রতিটা টুকরোকে আমি একটু চাকু দিয়ে চিড়ে নিব, এতে করে আমের মধ্যে আচারের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আপনাদের আমের টুকরোগুলো যদি একটু বড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 3 বারেও চিড়ে নিতে পারেন। আমগুলো চিড়ে নিয়ে আমার হয়ে গেছে। এরই সাথে যতগুলো আমি নিয়েছিলাম সবগুলোই আমার কেটে নিয়ে চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমাদের একটু লবণে ভিজিয়ে রাখতে হবে বেশ কয়েকদিন। এর জন্য অবশ্যই প্লাস্টিকে ঢাকনাযুক্ত কোনো পাত্রে রাখার চেষ্টা করবেন আপনারা। এখন আমার আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। লবণটা দিয়ে দেওয়ার পর চারো সাইড একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে লবণটা আমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে লবণগুলো আমের সাথে মিশে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে হবে প্রথমেই 4 দিন পর্যন্ত। আর এই 4 দিনেই প্রতিটা দিনই আপনাদের 4 থেকে 5 বারের মতো এই আমগুলো ঝাঁকিয়ে নিতে হবে। লবণ গলে গিয়ে নিচে যে পানির সৃষ্টি হবে সেই লবণাক্ত পানিটা যেন প্রতিটা আমের টুকরোতে ভালোভাবে পৌঁছাতে পারে, এর জন্য ছেঁকে ঝাঁকিয়ে দিতে হবে। আর উপরের আমগুলো শুষ্ক হয়ে থাকবে না, আর নষ্ট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তাই দিনে কমপক্ষে 4 থেকে 5 বারের মতো আপনার এই আমগুলো ঝাঁকিয়ে রাখতে হবে। আমগুলো কেটে লবণ পানিতে ভিজিয়ে যেদিনই আমি রাখবো ঠিক তার পরের দিনই এই আমগুলোর মধ্যে ভিনেগার দিতে হবে। তাই ফিরে আসছি একদিন পর। একদিন পর আমি এখন ভিনেগার অ্যাড করব এর মধ্যে। তার আগে আমি একটু আবারও ঝাঁকিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে আমি হোয়াইট ভিনেগার অ্যাড করে নিচ্ছি। এখন খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে সবগুলো টুকরোতেই ভিনেগারের পানিটা লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবেই স্বাভাবিক তাপমাত্রায় রুমের আমি রেখে দিব আরও 3 দিন পর্যন্ত। 4 দিন পর আমার আমের টুকরোগুলোর অবস্থা এমনই দাঁড়িয়েছে, খুব বেশি নরমও না আর কিন্তু শক্তও না। আপনারা যদি আচার নরম খেতে পছন্দ করেন তাহলে আমি সাজেস্ট করব আপনাদের আরও 3 থেকে 4 দিনের মতো এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখতে। আমি এমনটাই পছন্দ করি, তাই এখনই চলে যাচ্ছি আচারের পরবর্তী প্রসেসিংয়ে। আমগুলো একটি স্ট্রেনারে দিয়ে খুব ভালোভাবে লবণ পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তারপর একটি বোলে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু মরিচ গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখন আমি 5 ফোড়ন গুঁড়া, যেটা আমরা বাজারে রেডিমেড 5 ফোড়ন কিনতে পাওয়া যায়, সেই 5 ফোড়নটাই আমি নিয়েছি। জাস্ট আমি একটু হালকা তাওয়ায় টেলে নিয়ে তারপর গুঁড়ো করে এখানে 1 টেবিল চামচ ইউজ করেছি।
অনেকেই আচারে মশলার পরিমাণটা বেশি পছন্দ করে। আপনারা যদি মশলার পরিমাণটা বেশি পছন্দ করেন, এই ক্ষেত্রে পাঁচফোড়ন গুঁড়াটা আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। মোট 2 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এতটুকু তেল দিয়ে নিচ্ছি শুধু আচারটা মেখে নেওয়ার জন্য। পরবর্তীতে আমি যখন বয়মে আচারগুলো রাখবো তখনও আমি সরিষার তেল দিয়ে নিব। এখন খুব ভালোভাবে আচারগুলো আমি মেখে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এর মধ্যে কোনো প্রকার লবণ দেইনি, কারণ লবণ কিন্তু লবণ পানিতেই আমরা ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন আমগুলো, তাই এখন আর কোনো প্রকার লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তো যাই হোক, আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটা কাচের বয়মে ঢেলে নিচ্ছি। মশলা সহ সবগুলো আমি এই বয়মটার মধ্যে ঢেলে নিয়েছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমগুলো একটু চেপে চেপে রাখার জন্য, এতে করে যে উপরে আমি তেলগুলো ঢালবো এই তেলগুলো বেশি পরিমাণে দিতে হবে না, অল্পতেই বয়মটা ভরে যাবে। একদম সরাসরি এরকম বোতলজাত সরিষার তেলটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কোনো প্রকারের গরম করার ঝামেলা ছাড়াই সরিষার তেল এভাবেই দিয়ে দিতে হবে। আর অবশ্যই ডুবু করেই দিতে হবে, যাতে করে সবগুলো আমগুলোই একদম ডুবে থাকে তেলের মধ্যে। সো এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের আচার। এখন এটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের বেশ কয়েকদিন, এই ধরেন 4 থেকে 5 দিন একটু রোদে দিতে হবে। এই ধরেন প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা দিলেই এনাফ। আর অবশ্যই বয়মের ঢাকনাটা লাগিয়ে রাখা অবস্থায় আপনারা রোদে রাখবেন, এতে করে সম্পূর্ণ বয়মটাই গরম হয়ে থাকবে, সাথে করে আচারটাও। আর যাদের রোদে আচারগুলো দেয়া নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তারা অবশ্যই আমগুলোকে একেবারে তেলে টইটুম্বুর করে ভরে রাখতে হবে। আর 5 থেকে 6 মাসের মধ্যেই আচারগুলো শেষ করে ফেলতে হবে খেয়ে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে রাখবেন। ফ্যামিলি ফ্রেন্ডস মেম্বারদের সাথেও কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।